গুগল মিটের ট্যাব অন করে রাখছো, এটা মিনিমাম। এখন হ্যাঁ, এবার বলো কি সমস্যা। স্যার আমরা হচ্ছে প্রথমে আমাদের যে দুইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল আর বাকি যে 16টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল সবগুলোকে দিয়ে হচ্ছে স্যার আমরা হুম হুম বিআইএফ বের করছিলাম স্যার। তো এই হচ্ছে আমাদের মানে হুম হুম এটা হচ্ছে স্যার ইন মাইগ্রেশনের জন্য হচ্ছে স্যার বিআইএফ এর ভ্যালুগুলা, আর এখানে আছে হচ্ছে স্যার আউট হুম হুম মাইগ্রেশনের জন্য ইন্টারন্যাশনাল আউটের জন্য স্যার। তো বের করার পরে হচ্ছে স্যার হুম হুম যেগুলো হচ্ছে নন সিগনিফিকেন্ট ছিল ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেগুলো নন সিগনিফিকেন্ট ছিল সেগুলো বাদ দিয়েছিলাম। বাদ দিয়ে তারপর হচ্ছে হুম স্যার হুম আমরা হচ্ছে কোরিলেশন ম্যাট্রিক্সটা ইয়ে করছিলাম। কোরিলেশন ম্যাট্রিক্সটা স্যার কোরিলেশন ম্যাট্রিক্সটা হচ্ছে আমরা মানে বানাইছিলাম। এটা করার পরে এখান থেকে হুম হুম আমাদের যে ভেরিয়েবল গুলো টিকে গেছিল মানে হচ্ছে যেগুলো সিগনিফিকেন্ট ছিল ওইগুলোর মধ্যে কিছু হচ্ছে হুম বিআইএফ স্যার হচ্ছে অনেক বেশি ছিল, যেমন প্রায় 2000-এর হুম মতো ছিল। 2000, 1000 বা 90, হ্যাঁ 10-এর উপরে ছিল স্যার আর কি, অনেকগুলো ভেরিয়েবল। তো সেখান থেকে কোরিলেশন হ্যাঁ ম্যাট্রিক্স এর মাধ্যমে আমরা ইয়ে করে এখান থেকে ইন মাইগ্রেশনের জন্য স্যার 5টা ভেরিয়েবল আর হচ্ছে আউট হুম মাইগ্রেশনের জন্য স্যার এই 7টা ভেরিয়েবল হচ্ছে সিলেক্ট করছি আর কি স্যার। তারপর বিআইএফ বের করলাম, সবগুলাই আচ্ছা 10-এর কম আসছে স্যার। এই পর্যন্ত হুম করতে পারছি, এরপরে স্যার কাজটা কি সেটাই বুঝতে পারতেছিলাম না, কি অ্যানালাইসিস করবো বা আউটপুটটা কি আনবো সেটাই বুঝতে এরপরে পারছি। এই যে তাইলে 7টা ভেরিয়েবল হলো, স্যার আর ইন হচ্ছে এটার মাইগ্রেশনের জন্য 5টা। 5টা আর ওটার জন্য 7টা। হ্যাঁ, 7টা। এইবার তুমি একটা রিগ্রেশন ইকুয়েশন বানাবা, রিগ্রেশন মডেল রান করা বা লিনিয়ার রিগ্রেশন বলছিলাম। সেখানে তোমার এই যে করছো নাকি নাকি না, সেটা হচ্ছে রিগ্রেশনের আউটপুট কেমন আসে তোমাদের, ওখান থেকে কি আসবে বলো তো। ওখানে দুই ধরনের কোফিসিয়েন্ট আসে তুমি যদি লিনিয়ার রিগ্রেশন এসপিএসএস এ করো বা যেখানেই করো। একটা হচ্ছে স্যার স্ট্যান্ডার্ডাইজড কোফিসিয়েন্ট, একটু আর যদি একটা বলি হচ্ছে স্যার, আমরা গতকাল আনস্ট্যান্ডার্ড। একটু ট্রাই করছিলাম লিনিয়ার রিগ্রেশন করতে গিয়ে স্যার। আমরা হচ্ছে হুম হুম। এই ইন মাইগ্রেশনের এই যে সাথে এইটাই আমাদের মনে হচ্ছে যেগুলো তো, না এই স্যার যে এটা হচ্ছে স্যার কোফিসিয়েন্ট এটা আমাদের কি, স্যার কোফিসিয়েন্ট এটা যে টেবিলটা এটা কিসের কোফিসিয়েন্ট? নিচে নিচে কোফিসিয়েন্ট যে টেবিলটা, আরো নিচে স্যার যাও, এটা হ্যাঁ হ্যাঁ, হচ্ছে এই এই যে যে। বিআইএফ এর ভ্যালুটা আসছে আর কি স্যার, এই যে বিআইএফ এর ভ্যালুটার জন্য এটাই করছিলাম। আরে না, এই যে এই পাশে যে কোফিসিয়েন্ট আছে, আনস্ট্যান্ডার্ডাইজড বি, তারপর বেটা, এগুলো কিসের ভ্যালু? এগুলো তো রিগ্রেশন করলেই তো এরকম আসে। স্যার এই যে রিগ্রেশন করার ডিপেন্ডেন্ট পরে তো ভেরিয়েবল স্যার এটা ইন্টারন্যাশনাল। আসছে, জি স্যার রিগ্রেশন করার পরে এগুলো আসছে স্যার। হ্যাঁ, আমি তো এইটাই করতে বলছি। হ্যাঁ, আমি এইটা করতে বলছি। এবার দেখো এটা টেবিলটা বের করো, আমি বুঝাই দিচ্ছি যে এখান থেকে আমার কি চাই। এখান থেকে তোমরা স্যার ইন্টারপ্রেট করতে পারো না, এই কারণে বুঝতে পারছো না। এই আমরা কি স্ট্যান্ডার্ডাইজড আর হচ্ছে আনস্ট্যান্ডার্ডাইজড। হুম। হুম তা আমরা কি হচ্ছে এই এসপিএসএস এর টেবিলটা বের করবো নাকি এটাতেই হবে স্যার? এতেই হবে, এতেই হবে, এটা তো স্পেসিসই করা মনে হচ্ছে। জি স্যার এখন দেখো এসপিএসএস এই জায়গায় রাখো, ছড়ায়ও না। আমি তোমাদের এটা বুঝাই দিচ্ছি, দেখো কোফিসিয়েন্ট টেবিলটা এই সবার জন্য লিনিয়ার রিগ্রেশন করলে এরকম একটা টেবিল আসবে। এখন দেখো এখানে প্রত্যেকটা ভেরিয়েবলের রেসপেক্টে সিগনিফিকেন্স ভ্যালু আছে। এখন দেখো আমাদের কোন কোনগুলো সিগনিফিকেন্ট আসছে। এখন দেখো এখানে সিগনিফিকেন্ট তো বেশি জিনিস আসে নাই আসলে। সিগনিফিকেন্ট হচ্ছে কনস্ট্যান্ট, এটা 0.13, 0.05 হইলে আমরা সিগনিফিকেন্ট ধরতে পারবো। তারপর দেখো এই যে আর কোনটা, আর স্যার শুধু আসছে দুইটা সিগনিফিকেন্ট আসছে, অ্যাক্সেস ইন্টারনেট আর হচ্ছে টিএফআর। টিএফআর। ঠিক আছে, এখন যেহেতু এই দুইটা ছাড়া সিগনিফিকেন্ট আসে নাই, এখন এই দুইটাই ব্যাখ্যা করতে হবে, আমাদের যা আউটপুট আসছে তাই। তো বলবা যে এখানে সিগনিফিকেন্ট আসছে এই যে এই দুইটা হচ্ছে অ্যাক্সেস টু ইন্টারনেট আর হচ্ছে ক্রুড ডিভোর্সে। এখন যদি তোমাদের বলা হতো এই রিগ্রেশন থেকে একটা ইকুয়েশন দাঁড় করাও, যে প্রত্যেক ডিস্ট্রিক্টের জন্য এটা কিসের ছিল, ইন্টারন্যাশনাল মাইগ্রেশন কত হবে, মানে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন কেমন হইতে পারে সেটা বের করো, তাইলে আমাদের রিগ্রেশন ইকুয়েশন হতো, ধরো ইন্টারন্যাশনাল মাইগ্রেশন ওয়াই সমান সমান সিগনিফিকেন্ট আসছে কোনটা দেখো, এই যে অ্যাক্সেস টু ইন্টারনেট, অ্যাক্সেস টু ইন্টারনেটের আনস্ট্যান্ডার্ডাইজড কোফিসিয়েন্ট কত আছে দেখো,
আমি কেন ইউজ করতে হবে ওটা আমি বলছি। এই যে 0.317 ওটা না, ওটা স্ট্যান্ডার্ড এরর। তাইলে হবে রিগ্রেশন ইকুয়েশন যে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন ইকুয়াল টু 0.317 গুণ অ্যাক্সেস টু ইন্টারনেট। আমি অ্যাক্সেস টু ইন্টারনেটের যে ভ্যালু সেইটা আসবে গুণ 0.317 যোগ, এরপর আরেকটা আসছে কোনটা সিগনিফিকেন্ট, সেটা আসছে হচ্ছে, আর কোনটা আসছে জানো, এই যে ক্রুড ডিভোর্স রেট, তাই না, এটা আসছে তাই তো। তো এইটা যোগ হচ্ছে ক্রুড ডিভোর্স রেট, এই যে স্যার আনস্ট্যান্ডার্ডাইজ ডিভোর্স কোএফিসিয়েন্ট কত। ডিভোর্স হ্যাঁ রেট তো আসে হ্যাঁ, না স্যার, টিএফআর আসছে স্যার। ও টিএফআর, আচ্ছা টিএফআর, সরি আমার মনে হচ্ছে যে ওটা একই একটা টেবিল। আচ্ছা তাহলে টিএফআর গুণ, এই টিএফআর হচ্ছে গুণ এই যে 4.878, এইটা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন। এখন দেখো এখানে আরো জিনিস ইন্টারপ্রেট করতে হবে। এখন দেখো এখানে দুই ধরনের কোফিসিয়েন্ট, একটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড কোফিসিয়েন্ট আর একটা হচ্ছে আনস্ট্যান্ডার্ডাইজড কোফিসিয়েন্ট। এখন যেগুলো সিগনিফিকেন্ট আসেনি সেইগুলোর মানে ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের ক্ষেত্রে সিগনিফিকেন্ট কোনো রিলেশন নাই, প্রথম শর্ত হচ্ছে এইটা। এখন দেখো বাকিগুলো, বাকি জিনিসগুলো দিয়ে কি বোঝা যায় আসলে। আনস্ট্যান্ডার্ডাইজ কোফিসিয়েন্ট মানে হচ্ছে তোমার এই কোফিসিয়েন্ট কতটুকু নির্ভর করে ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের উপর ডিরেক্ট, আর স্ট্যান্ডার্ডাইজ হচ্ছে এই আনস্ট্যান্ডার্ডাইজটা নরমালাইজ করে যেরকম ওরকম করে করা। এটার ভ্যালু দেখো একটা রেঞ্জের মধ্যে আছে স্ট্যান্ডার্ডাইজ কোফিসিয়েন্ট। এটা দিয়ে আসলে কি বোঝায় স্ট্যান্ডার্ডাইজ কোফিসিয়েন্ট, দেখো অ্যাক্সেস টু ইন্টারনেট এইটার ইফেক্ট ইন্টারন্যাশনাল মাইগ্রেশনে 0.72 কম্পেয়ার করতে পারবা। অন্যদিকে দেখো ইউজ অফ ফুয়েল এটার ইনফ্লুয়েন্স হচ্ছে 0.04%, সার্ভিসেস এটার 0.016, মানে এগুলো সব নেগলিজেবল, মানে এগুলোর ওইভাবে ইফেক্ট খুবই কম। তারপর দেখো টিএফআর এর 0.29, মানে এটা দেখো মোটামুটি বেশি। এখন দেখো এই দুইটা যেহেতু সিগনিফিকেন্ট আছে, দেখো এই দুইটা যোগ করলেই মোটামুটি ওই যে কি 1% হয়ে যাচ্ছে, মানে টোটাল ওয়ান হচ্ছে ভ্যালু, এই যে 72 আর 0.29, তাই না, প্রায় এক হয়ে যাচ্ছে না। তো এই দুইটা মানে আমাদের যদি আরো সিগনিফিকেন্ট আসতো, মানে পুরাটা ডিস্ট্রিবিউটেড হইতো একের ভিতরে, মানে আমাদের যদি আরো সিগনিফিকেন্ট ভ্যালু আসতো, মানে স্ট্যান্ডার্ডাইজ মানে হচ্ছে ধরো এরকম, ধরো তোমার সিজিপিএ ডিপেন্ড করে তুমি কত পার্সেন্ট ক্লাসে উপস্থিত ছিলে, তারপর হচ্ছে পরীক্ষার আগে কত ঘন্টা পড়ছো, আর একটা ধরো তোমার ফাইনান্সিয়াল ক্যাপাবিলিটি, তোমার ফাইনান্সিয়াল ব্যাকআপ, এই ধরো তিনটা জিনিস কথার কথা। তাহলে এই তিনটা জিনিস কতটুকু ইনফ্লুয়েন্স করে তোমার সিজিপিএ, ধরো তুমি ক্লাসে অ্যাটেন্ড করছো কিনা এটা নির্ভর করে 50%। তারপর তুমি হচ্ছে কি বলে এই বাকি থাকে আর দুইটা, ফাইনান্সিয়াল ক্যাপাবিলিটি ধরো 20%, আর তুমি কত ঘন্টা পড়ছো সেটা হচ্ছে ধরো 30%। তাইলে কি টোটাল 100% হলো না। স্ট্যান্ডার্ডাইজ কোফিসিয়েন্ট হচ্ছে এরকম জিনিস যে টোটালটার মানে ওয়েট বের করা যাবে, যে মানে কোনটার ইম্পর্টেন্স কত বেশি এই ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের উপরে। এইবার দেখো আনস্ট্যান্ডার্ডাইজড হচ্ছে কি একেবারে অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে যদি তুমি গুণ করো, তাইলে তুমি এই যে তোমার যে ইকুয়েশন আমি বলে দিলাম যে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন সমান এই যে 0.317 গুণ অ্যাক্সেস টু ইন্টারনেট যোগ টিএফআর গুণ এই যে 4.87, এইটা দিয়ে তুমি দেখবা এই ইকুয়েশন দিয়ে ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের যে ভ্যালুটা ছিল প্রত্যেক ডিস্ট্রিক্টের জন্য বের করতে পারবা, দেখবা যে কাছাকাছি চলে আসছে। যে আমি কিন্তু তার মানে একটা ইকুয়েশন বের করে এখন বলতে পারবো যে এই দুইটার উপর ডিপেন্ড করছে, তো এই দুইটা ভ্যালু যদি আমি ইয়ে করি তাহলে মোটামুটি একটা ডিস্ট্রিক্টে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন কতটুকু হবে আমি সেটা বুঝতে পারবো। ঠিক আছে, তো তোমাদের দেখো আমি এইটা বোঝানোর জন্যই আমি একটা ম্যানুয়াল দিছি, ওইটা একটু স্ক্রিন শেয়ার দাও তো, এটা অফ করে। এইটাই তোমাদের এই রিপোর্টে ব্যাখ্যা করে লিখতে হবে, পারবা? সবাই কি বুঝছো? এই টিম গ্রুপ লিডার যারা ছিল তারা বেসিক্যালি বুঝছো, তুমি বুঝছো এই স্যার যে এমডি। একটু স্যার একটু বলতেছিলাম যে হচ্ছে আপনি যেটা বললেন স্যার, এই যে অ্যাক্সেস টু ইন্টারনেটের যে ভ্যালুটা 0.317 ইন্টু হচ্ছে অ্যাক্সেস টু ইন্টারনেট, আর প্লাস হচ্ছে হুম হুম 4.
878 ইনটু হচ্ছে স্যার টিএফআর। আমরা কি এখানে ওই এরকম সূত্র ফলাবো আমরা যে হচ্ছে রিগ্রেশনে পড়ছিলাম y সমান x প্লাস b, এই সূত্রটা কি স্যার ফলাবো? হ্যাঁ হ্যাঁ, এই সূত্র। এখন দেখো তুমি কনস্ট্যান্টও নিতে পারতে, যদি কনস্ট্যান্ট সিগনিফিকেন্ট আসতো। আমরা পড়ছি না y ইকুয়াল টু mx প্লাস c, এরকম পড়ছো না, c মানে জি কনস্ট্যান্ট। স্যার। তাহলে তোমার জি y স্যার। সমান সমান, যদি কনস্ট্যান্টটা সিগনিফিকেন্ট আসতো তাইলে তোমার নিতে কনস্ট্যান্ট মানে ডিরেক্ট যোগ হতো কনস্ট্যান্টটা, কিন্তু কনস্ট্যান্ট এখানে সিগনিফিকেন্ট আসে না। তো তাইলে ধরো কনস্ট্যান্ট যদি 5 হতো তাইলে শুধু ধরো 5 যোগ, এবার যতগুলো সিগনিফিকেন্ট আসবে ততগুলো, এবার এর কত পার্সেন্ট সেটা হচ্ছে এই যে আনস্ট্যান্ডার্ডাইজ কোফিশিয়েন্ট যেটা সেটা। আর আচ্ছা স্যার, তাহলে স্ট্যান্ডার্ডাইজ স্যার কোফিশিয়েন্ট দিয়ে রিলেটিভ ইম্পর্টেন্স আমরা বুঝতে পারবো। স্ট্যান্ডার্ডাইজ যে কোফিশিয়েন্ট এটা দিয়ে আমরা রিলেটিভ ইম্পর্টেন্সটা বুঝতে পারবো যে কোনটার ইম্পর্টেন্স কত বেশি। আর আমরা যদি ইকুয়েশন বের করতে চাই সেক্ষেত্রে আনস্ট্যান্ডার্ডাইজ কোফিশিয়েন্ট ব্যবহার করতে হবে। স্যার এক্ষেত্রে আমাদের আমরা যখন সূত্রটা অ্যাপ্লাই করার পরে নতুন যে হচ্ছে ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের যে ভ্যালুটা আসবে প্রত্যেক ডিস্ট্রিক্টের জন্য, স্যার ওইটাকে তাহলে আমরা কিভাবে হুম হুম। হচ্ছে রিপ্রেজেন্ট করবো স্যার? নতুন ভ্যালুটাকে ওটা বের কি করার দরকার নেই, ওটা বের করার দরকার নেই। তোমরা বুঝছি বুঝছি, তোমরা চাইলে এরর বের করতে পারো যে আগে কত ছিল এখন কত ছিল। ঠিক আছে, দুইটা মাইনাস করে 100 দিয়ে ভাগ করে কত পার্সেন্ট এরর আসছে, এটা চাইলে বের করতে পারো, বাট দরকার নেই। আমরা জাস্ট বলবো যে এইটা ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের ইকুয়েশন, এই দুইটার উপর ডিপেন্ড করে। আহ, এই আর হচ্ছে কি বলে ওই যে তোমার কি বলে হচ্ছে এটা বের করবা, আর হচ্ছে এইটা ব্যাখ্যা করবা যে কোনটার ইম্পর্টেন্স কত। মানে এই যে এখানে যেটা 0.724, আর এই যে আরেকটা আসলে কত 292, ঠিক আছে। মানে একটার ইয়া হচ্ছে 0.724 মানে 72% প্রায়, আর একটা হচ্ছে এই যে 29% ইনফ্লুয়েন্স করে ইন্টারন্যাশনাল মাইগ্রেশনকে। ঠিক আছে, এরকম ভাবে ব্যাখ্যা দিব, অথবা এই ডিরেক্ট ভ্যালুই বলবা যে 7 to 4 ইনফ্লুয়েন্স করে, আর হচ্ছে এটার ইম্পর্টেন্স এত। আর যেগুলো মাইনাস তার মানে এগুলো নেগেটিভ, মানে ইনভার্স রিলেশন আর কি। তো এইভাবে ব্যাখ্যা করবে, আর এইগুলো নেগলিজেবল ইম্প্যাক্ট, এইভাবে ব্যাখ্যা দিতে হবে। তোমরা ইয়াটা বের করো, আমি যে কোরিলেশন রিগ্রেশন একটা গ্রুপে দেখো একটা ম্যানুয়াল পাঠাইছি, ওখানে লেখা আছে, তোমরা এটা বের করো, আমি বুঝাই দিচ্ছি তোমাদের যে পার্ট, ওইটা একটু ওপেন করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছি আমি। এটা থেকে কুইজেও কোশ্চেন পড়বে। আচ্ছা, এবার তোমাদের একটু কুইজের কোশ্চেন একটা দুইটা বলে দিই, এটা আমি মাস্ট দিব, তোমরা জানো কিনা। তোমরা ইন মাইগ্রেশন আউট মাইগ্রেশন দুইটাই তো পড়ছো। এখন এই দুইটার বাংলা আছে, একটা হচ্ছে ইমিগ্রেশন আর একটা হচ্ছে এমিগ্রেশন, মানে ই হবে একটা আই, ঠিক আছে। তো ইমিগ্রেশন মানে বুঝো, ইমিগ্রেশন মানে কি, আর এমিগ্রেশন যেটা ই আছে এটার মানে কি, এই কে ইমিগ্রেশন। জানো বলো। একটা ই দিয়ে একটা আই দিয়ে, রিসেটেলমেন্ট প্ল্যানিং করো নাই ওখানে থাকার কথা। এই দুইটার মধ্যে একটা ইন মাইগ্রেশন একটা আউট মাইগ্রেশন। আচ্ছা আমি বলে দিই, যেটা ইমিগ্রেশন আই এম দিয়ে শুরু, সেটার মানে হচ্ছে ইমিগ্রেশন মানে হচ্ছে আই, যেহেতু মনে করবা ইন, সেটা হচ্ছে ইন মাইগ্রেশন, মানে ধরো বাংলাদেশে কেউ আসতেছে বাইরে থেকে, ঠিক আছে। ধরো ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে কিছু মানুষ আসলো, এটাকে বলে ইন মাইগ্রেশন। আর এমিগ্রেশন মানে হচ্ছে এম দিয়ে যেটা শুরু, সেটা হচ্ছে এমিগ্রেশন, মানে হচ্ছে বাংলাদেশ থেকে বের হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এমিগ্রেশন। যেমন ধরো বাংলাদেশ থেকে মানুষ সৌদি আরব চলে গেল, এটার বলে এমিগ্রেশন। কাইন্ড অফ এটা আউট মাইগ্রেশন, আর ওইটা হচ্ছে ইন মাইগ্রেশন, ঠিক আছে। তো এটা কুইজের কোশ্চেন বলে দিলাম, এটা যদি না পারো তুমি তো খবর আছে। সেটা হচ্ছে ইন মাইগ্রেশন কি আউট মাইগ্রেশন কি, একই সাথে এমিগ্রেশন ইমিগ্রেশন কি, এই দুইটা একেবারে এক্সাম্পল দিয়ে বুঝাইতে বলবো, বুঝাবো। ঠিক আছে, এবার দেখো, প্রথম কথা আমি একটু জাস্ট থিওরি বলে নিই। কোরিলেশন তো জানো, লিনিয়ার রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবল, তোমরা এখানে কোরিলেশন করবে, ঠিক আছে। এখন এই কোরিলেশনটা কি টাইপের কোরিলেশন, একটু নিচে যাও আর একটু নিচে যাও, ওই যে টাইপস আছে,
এই এমডি, তুমি একটু ওয়ার্ড ফাইলের নিচে যাও। স্যার স্ক্রল করতেছি তো, স্ক্রল হচ্ছে তো। ওই আমি তো দেখতেছি না। বাকিরা দেখো চেঞ্জ হচ্ছে না আমার হচ্ছে না? চেঞ্জ তো চেঞ্জ হতেছে। চেঞ্জ হচ্ছে, কি ব্যাপার? আচ্ছা এবার আসছে। এই যে টাইপসে দেখো আমার নেট, মোবাইলের নেট। আচ্ছা এখন দেখো এই আমরা যে কোরিলেশন করছি এটা দেখো কোন টাইপের কোরিলেশন, এটা বলে বাইভেরিয়েট কোরিলেশন, ঠিক আছে? যেমন ইজ দেয়ার এনি রিলেশনশিপ বিটুইন অ্যামাউন্ট অফ বডি ফ্যাট এন্ড থাই সার্কামফারেন্স। তাই এটা বুঝবা না, দুইটা জিনিস, যে কোনো দুইটা জিনিসের মধ্যে কোনো রিলেশন আছে কিনা বা চারটা জিনিসের মধ্যে কি কেমন রিলেশন, এইগুলো বের করতে বাইভেরিয়েট কোরিলেশন বলে, ঠিক আছে? আর পার্শিয়াল কোরিলেশন এটা হচ্ছে কন্ট্রোলিং ফ্যাক্টর যদি কিছু থাকে, যে ঠিক আছে তুমি যদি এটা তোমরা করো নাই, এটা পরীক্ষায় দিব না, বাট আমরা যেটা করছি এটা হচ্ছে বাইভেরিয়েট কোরিলেশন, এটা যেন তোমরা জানো, এটা বলে বাইভেরিয়েট কোরিলেশন, ঠিক আছে? তো আরেকটা কোরিলেশন আছে, সেটা হচ্ছে ধরো আহ, যেমন একটু আগে বললাম যে সিজিপিএ তোমার তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে, সে ফর। এখন ধরো একটা ভেরিয়েবল যদি তুমি ইনফ্লুয়েন্স বাদ দাও, যেমন ধরো তোমার ফাইনান্সিয়াল অ্যাবিলিটি, এটা যদি আমি কন্ট্রোলিং ভেরিয়েবল ধরি, তাইলে বাকি কোরিলেশন গুলো কেমন চেঞ্জ হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ফাইনান্সিয়াল অ্যাবিলিটি এটা হচ্ছে কন্ট্রোল ভেরিয়েবল, আর বাকিগুলো হচ্ছে অন্যান্য ভেরিয়েবল দিয়ে এই যে পার্শিয়াল কোরিলেশন করা যায়। যেহেতু আমরা এটা করাইনি, এটা আমাদের আলোচনার টপিক না, ঠিক আছে? এবার নিচে যাও আবার, কোরিলেশন শেষ। এখান থেকে একটু থিওরি তোমরা বুঝলে বুঝে নিও, তারপর নিচে যাও, এটা আমি ল্যাবে করাই, সেই তোমাদের দিছি। এবার যাও রিগ্রেশনে যাও, ঠিক আছে? এই জায়গায় স্টপ করো। তো রিগ্রেশন আসলে কি তোমাদের হচ্ছে, আমি আসলে বুঝাইতে পারছি না এখানে, আমার আজকে ল্যাপটপে বুঝতে পারলে ভালোভাবে বুঝাইতে পারতাম। সেটা হচ্ছে ধরো রিগ্রেশন, সে ফর তুমি তোমার মোবাইলের বিল বের করবা, সেখানে রিগ্রেশন ইকুয়েশনটা কেমন হবে, ধরো তোমার মান্থলি মোবাইলে কত খরচ হয়, ঠিক আছে? তাইলে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ওয়াই, সেটা হচ্ছে তোমার মান্থলি মোবাইল বিল, ঠিক আছে? এবার এর সাথে রিলেটেড জিনিসগুলো কি দেখো, তোমার মোবাইল বিল কিসের উপর ডিপেন্ড করে, সে ফর তুমি কত মিনিট কথা বলছো, ঠিক আছে? এখন দেখো আনস্ট্যান্ডার্ডাইজ কোফিশিয়েন্ট যেটা বললাম, ধরো মিনিট কথা বলছো, এটা হচ্ছে x1 কথার কথা, তাইলে এটার কোফিশিয়েন্ট কি হবে? আনস্ট্যান্ডার্ডাইজ কোফিশিয়েন্ট এটা হবে দেখো প্রতি মিনিট ধরো 2 টাকা করে নেয়, তাইলে তোমার মান্থলি মোবাইল বিল বের করতে গেলে কোফিশিয়েন্ট কত হবে এখানে? 2। 2 দিয়ে গুণ হবে তুমি কত মিনিট কথা বলছো, নাম্বার অফ মিনিট, ঠিক আছে? তাহলে প্রথম ইকুয়েশন দাঁড়াইলো y ইকুয়াল টু 2x1 প্লাস, শুধুমাত্র কি তুমি মোবাইলে কথা বলো, এবার ধরো কত জিবি ইন্টারনেট তুমি ব্যবহার করছো সেটার উপর ডিপেন্ড করবে। ধরো তাহলে যত জিবি ইন্টারনেট ধরলাম x2, ধরো 1 জিবি ইন্টারনেট হচ্ছে 25 টাকা করে, সেভ হয়, তাহলে 25 গুণ x2 প্লাস, এইবার ধরো কনস্ট্যান্টের কনসেপ্টটা তোমাদের বোঝাই দিই, তুমি ধরো একটা ওয়েলকাম টিউন সেট করে রাখছো মোবাইলে, ঠিক আছে? সো ওয়েলকাম টিউন এর জন্য প্রত্যেক মাসে তোমার 20 টাকা করে কেটে নেয়। তাহলে দেখো তুমি যদি মোবাইলে কথা নাও বলো, ইন্টারনেট ব্যবহার নাও করো, তাও কিন্তু তোমার প্রত্যেক মাসে 20 টাকা করে কাটবে। তাইলে এই 20 হচ্ছে কনস্ট্যান্ট, সব সময় কেটে নিবে। তাইলে আমাদের ওভারঅল মোবাইলের মান্থলি বিল হইলো ওয়াই ইকুয়াল টু 2x1 প্লাস হচ্ছে 25x2 প্লাস কনস্ট্যান্ট হচ্ছে 20। তোমরা বুঝছো? এটা এর চেয়ে রিগ্রেশন সহজভাবে বোঝানো যায় না। আমরা যেটা করছি সেটা হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন। এখানে কেমন ছিল যে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন কতটুকু হবে এটা আমরা বের করব, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি আসলো? অ্যাক্সেস টু ইন্টারনেট। তাহলে অ্যাক্সেস টু ইন্টারনেট কতটুকু ডিপেন্ড করে আমরা বের করছি, সেটা দিয়ে গুণ হবে অরিজিনাল ভ্যালু যোগ আরেকটা বের করলাম টিএফআর। টিএফআর কি ছিল আমার মনে নাই, যাই হোক টিএফআর গুণ কতটুকু ইয়া করে, আর এখানে কোনো কনস্ট্যান্ট নাই, সিগনিফিকেন্ট আসে নাই, সো কনস্ট্যান্ট বাদ। বুঝছো তোমরা? এই জি এমডি স্যার। বুঝছো? জি স্যার, বুঝা গেছে বাকি
বুঝলে বুঝলে এর চেয়ে সহজ করে আর বোঝানো যায় না, বুঝছো? এরপরে দেখো, সিম্পল আমরা করছি সিম্পল লিনিয়ার রিগ্রেশন, ঠিক আছে? না সিম্পল না, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। এখানে আমাদের অনেকগুলো ভেরিয়েবল থাকে, দেখো টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড এ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে আমাদের একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল এবং টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল। মানে আমরা 7টা ভেরিয়েবল নিয়ে কাজ করছি, কোনো জায়গায় 5টা। আহ, আর হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটাই ছিল, ঠিক আছে? লজিস্টিক রিগ্রেশন করাচ্ছি না, তো আমার এটা পড়ানোর বিষয় না। তাইলে দেখো আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন এইটা ব্যবহার করছি। সো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন কি এটা যেন আমরা জানি, এগুলো কুইজের কোশ্চেন, ঠিক আছে? আর রিগ্রেশন কি, রিগ্রেশন এটা কুইজের কোশ্চেন না, তারপরে দেখো এক্সামিন দ্য রিলেশনশিপ বিটুইন ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর বলে প্রেডিক্টর আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের বলে আউটকাম, ঠিক আছে? আই হোপ তোমরা বুঝছো। এবার নিচে দাও, এমডি নিচে দাও। হ্যাঁ, এবার দেখো আরো একটু নিচে দাও, এই দাঁড়াও দাঁড়াও, বেশি না, নোটস এই জায়গায় দাও, ওই পেজ না, প্রথম পেজটাই থাকো। হ্যাঁ, এবার একটু আমি জুম করছি, দাঁড়াও, তোমাদের জুম করা লাগবে না। এখন এখান থেকে যেটা বোঝার জিনিস, অ্যাডজাস্টেড আর স্কোয়ার, অ্যাডজাস্টেড আর স্কোয়ারের ভ্যালু যত আসবে তোমাদের রিগ্রেশনের, সেটা হচ্ছে প্রজেকশন পাওয়ার, মানে হচ্ছে তোমার রিগ্রেশনটা কতটুকু প্রেডিক্ট করতে পারছে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন বা ওই যে ইন মাইগ্রেশন কি ছিল। অ্যাডজাস্টেড আর স্কোয়ার দিয়ে প্রজেকশন পাওয়ারটা বোঝায়, ঠিক আছে? আর দেখো আর স্কোয়ার ভ্যালু যেটা আসবে, আর স্কোয়ার ভ্যালু যেটা আসবে, ধরো আর স্কোয়ারের ভ্যালু আসলো 0.70, কথার কথা, তার মানে 70% ভেরিয়েন্স অফ ইন্টারন্যাশনাল মাইগ্রেশন এক্সপ্লেইনড বাই টু প্রেডিক্টর। দুইটা প্রেডিক্টর ছিল, অ্যাক্সেস টু ইন্টারনেট এন্ড এত এত, এটার মানে এই বুঝায়, ঠিক আছে? এখন দেখো আরো অনেক কিছু আছে এই জায়গার আউটপুট, তোমরা চাইলে আনতে পারো যে নন অফ দ্য অ্যাজাম্পশন হচ্ছে রেসিডুয়ালস গুলো নরমালি ডিস্ট্রিবিউটেড হয়। তোমরা ওই যে লিনিয়ার রিগ্রেশন যেটা করছো, রেসিডুয়ালস গুলো নরমালি ডিস্ট্রিবিউটেড কিনা, যত ভালো তোমার ফিট হবে তত নরমালি ডিস্ট্রিবিউটেড হবে, ঠিক আছে? রেসিডুয়াল মানে কি? রেসিডুয়াল হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস প্রেডিক্টেড ভ্যালু করে যেটা আসে ওইটা তোমার নরমালি ডিস্ট্রিবিউটেড কিনা, ঠিক আছে? তো এই জিনিস এখন তোমাদের বুঝাইলে মাথা ব্যথা যাবে গা। আহ, যে কোনো ফিল্ডে ভালো করতে গেলে তোমার এখন বিশেষ করে 3টা জিনিস ছাড়া কখনোই ভালো করতে পারবে না, ওই ফিল্ডের নলেজ, প্রোগ্রামিং নলেজ, আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? এই 3টা জিনিস হচ্ছে কোর, ঠিক আছে? এই 3টা ছাড়া যে কোনো ফিল্ডেই তুমি ভালো করতে পারবে না এখন, দুনিয়া যেই জায়গায় চলে গেছে। তো তোমার স্ট্যাটিস্টিক্স খুব ভালোভাবে বুঝতে হবে, এবং তোমার হচ্ছে কি বলে প্রোগ্রামিং পারতে হবে, এবং ওই ফিল্ডের নলেজ তো লাগবে, এই ছাড়া তুমি ওই ফিল্ডে ভালো করতে পারবে না। এখন দেখো স্ট্যাটিস্টিক্স আমাদেরও কি ভালো বুঝাইছে টিচাররা? অত কখনোই না। এই নিজে নিজে পড়ে 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 ইউটিউবে ভিডিও দেখো, তোমাদের টিচারদের চেয়ে ভালো বোঝায়, ঠিক আছে? তো এগুলো হচ্ছে নিজে এক্সপ্লোর করতে করতে এমনিও শিখবা, নিজের আগ্রহ থাকলে এগুলো এমনি শিখবা। তারপর দেখো এই যে নর্মাল পিপি প্লট, এগুলো তোমরা চাইলে কি বলে ওই যে তোমাদের রেজাল্টসে দিতে পারবা পিপি প্লট। পিপি প্লট দেখো, স্ট্যান্ডার্ড রেসিডুয়ালস আর ভিজুয়ালি চেক whether the residuals of the regression normally distributed or not, ঠিক আছে? তো এই জিনিসগুলো বলা আছে, তোমরা এই জিনিসগুলো চাইলে তোমাদের যে ইয়া আছে রিগ্রেশন ইকুয়েশন কতটুকু ফিট হয়েছে এগুলো তোমরা রেজাল্ট সেকশনে দিতে পারো। এর পরের পেজে দাও, সুন্দরী পরের পেজে দাও। কেউ ফোন দেয় না আমার। ঠিক আছে, দেখো, আচ্ছা এরপরে সব সুন্দরী, লজিস্টিক সুন্দরী। রিগ্রেশনের জিনিসপত্র দেওয়া, গানটা কি লাগাবো? এইগুলো লাগবে না তোমাদের। তো এই জিনিস আর ওই যে স্ট্যান্ডার্ডাইজ সুন্দরী, কোফিশিয়েন্ট কি, সুন্দরী। আনস্ট্যান্ডার্ডাইজ কোফিশিয়েন্ট কি, এই দুইটা জিনিস ইউটিউব থেকে, এই অনলাইন থেকে দেখবা। এই দুইটা, আমি যদি প্রশ্ন দিই যে ইকুয়েশন ডেভেলপ করার জন্য কোন ধরনের কোফিশিয়েন্ট ইউজ করতে হয় রিগ্রেশনে, উত্তর হবে আনস্ট্যান্ডার্ডাইজ কোফিশিয়েন্ট। কেন? ওয়াই? কোশ্চেন হচ্ছে কেন।
আর হচ্ছে দেখো রিলেটিভ ইম্পর্টেন্স বের করতে গেলে কোন কোফিশিয়েন্ট ব্যবহার করতে হয় সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ কোফিশিয়েন্ট এবং হোয়াই। ঠিক আছে, এই কোশ্চেন গুলো তোমরা হচ্ছে দেখবা। আর হচ্ছে আমি বলছিলাম যতগুলো ভেরিয়েবল তোমরা ব্যবহার করছো ভেরিয়েবলের যে নাম সেগুলো দেখবা, যে ভেরিয়েবল গুলোর মানে কি আছে। এই আর প্রজেক্টের এগুলো তো জানোই তোমরা, প্রজেক্টের টাইটেল কি ছিল, মানে প্রজেক্টটা কি নিয়ে ছিল, প্রজেক্টের অবজেক্টিভ কি ছিল, হুবহু অবজেক্টিভ আমি লিখতে জীবনেও বলবো না, মানে প্রজেক্টে বেসিক্যালি কি করছো এইটুকু যাতে 2 লাইনে লিখতে পারো যে এই প্রজেক্টে আমি এই জিনিস করছি, এগুলো যদি কি কাজ করো কুইজে এমনি আসবি? লিখতে পারো। শেষ, এইগুলো হচ্ছে শেষ মারা। কুইজের জন্য। আর লিখতে হবে এই কি বলে অ্যানালাইসিসে এই জিনিসগুলোই আমি থাকবে, তো কিছুই কোরিলেশন পারিনি, আমি ম্যাট্রিক্স কি থাকবে লিখবো নে? একটা, হ্যাঁ, সেখান থেকে ভিআইএফ বের করার পরে আমি তো আহ, কিছুই পারিনি, আমি কোন কি কোন লিখবো? ভেরিয়েবল সিলেক্ট করছো একটা এরই টেবিল কথা থাকবে, শুনে আমি দেখো আমার ওই জিতে পেপারে আছে। গেলাম। তারপর তোমার একটা আমি ওই তো যে আবার রিগ্রেশনের ফেল। টেবিল থাকবে দুইটা, দুই ভাবে, মানে রিগ্রেশনের একটা টেবিল থাকবে, ওটা তুমি ভাইয়া ইন্টারপ্রেট ভাইয়া করবা। একটু বলিস এবার রিগ্রেশনের কুইজ টেবিলের কিভাবে দিব? সাথে বাই প্রোডাক্ট কিছু কিছু জিনিস আছে, যেমন বললাম ওই যে পিপি প্লট, তারপর হচ্ছে রেসিডুয়ালস গুলো নরমালি ডিস্ট্রিবিউটেড কিনা ওইগুলো হচ্ছে আসে এসপিএসএস থেকে। আমি তোমাদের বলছিলাম যে তোমরা চাইলে আমি এটা এসপিএসএস এ দেখাই দিব, কিন্তু তোমরা দুর্ভাগ্যবশত সময় ম্যানেজ করতে পারো নাই, এ কারণে আমি দেখাইতে পারি নাই। আহ, তো হচ্ছে এগুলা তোমরা হচ্ছে দেখে এগুলা হচ্ছে দিবা, না দিলেও কোনো সমস্যা নেই। কোর আউটপুট এই যে এমডি অলরেডি বের করে ফেলছে, এখন জাস্ট ইন্টারপ্রেট করতে হবে, ঠিক আছে। আর হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন 5টা গ্রুপ, প্রত্যেক গ্রুপ 10 মিনিট করে টাইম পাবা, সিকোয়েন্সে 10 দাঁড়াবা, মিনিট? কার পরে কে, এরপরে ও বলবে, এসব বলার কোনো দরকার নেই। প্রেজেন্টেশন হবে একটা সিকোয়েন্স ধরে, মনের 10 মিনিটে জন্য কি বলবো ব্রেক না না ভাইয়া হয় তো? কোনো। একজন বলে চলে যাবা, নেক্সট, এবার আই এম টকিং অ্যাবাউট এই টপিক বলে শুরু করবা। ও আবার বলা লাগবে না যে ওকে আমি ফ্লোর দিচ্ছি এই টপিক বলার জন্য, এইসব এইটা কিচ্ছু দিলেই বলার তো দরকার নেই, তুমি শেষ করে চলে টাইম, যাবা। একে বলে টাইম সেভ। আরেকজন আসবে এসে আর এক টপিক এটা শুরু একে করবে, বলে টাইম সেভ, এইভাবে কিভাবে লাস্টে টাইম একেবারে সেভ করবে? থ্যাংক ইউ। এই আর একেবারে হচ্ছে সিকোয়েন্সে 10 জন কিভাবে বলবা এভাবে ভাগ করে আসবা। আর দেখো ভাই লাস্টে পারলে এই কি না আর পারলে কি? হচ্ছে পেপার কি ফরম্যাটিং করে দিতে পারবো ওই দিন, না প্রেজেন্টেশনই দিবা শুধু? স্যার পেপার কি স্যার ল্যাবের দিনই সাবমিট করা লাগবে নাকি স্যার পরে দিলেও হবে? পরে দিলে হবে, কিন্তু তোমরা আর দিবা না, বুঝছো, আমি তো চিনি ভালো। না স্যার আমরা পরে ট্রাই করবো স্যার, ল্যাবের দিনই তো ট্রাই করবো। ট্রাই না, এখন হচ্ছে কিন্তু এটার উপর কিন্তু মার্ক আছে তোমার, এটা কিন্তু আমি তোমাদের কোনো রিপোর্ট লিখতে দিইনি, তার মানে কি জি স্যার। বলে এইটা, এইটা হচ্ছে রিপোর্টের মার্ক, ঠিক আছে। তো তোমরা যদি না দাও রিপোর্টের মার্ক কিন্তু 0। ওহ, স্যার আপনি তো আমাদের এটা মানে পেপারের কাজ দিয়েছেন মানে, তাই না? ও, কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হ্যালো। বলো বলো। তো শোনো। হ্যাঁ জান্নাত স্যার বলো। জি স্যার, হচ্ছে আমরা চাচ্ছিলাম যে আমরা ওই দিন আপনাকে পেপারটা দেই, আপনি দেখে যদি কোনো ভুল থাকে বা কিছু থাকে আরেকবার একটু সুযোগ দিতেন, যে পরবর্তীতে আমরা মডিফাই করে আবার জমা দিতাম। আমি তো ওটাই বলছিলাম যে ওই দিন একটা তোমরা ড্রাফট, শোনো আমি ওই প্রত্যেক গ্রুপ একটা প্রেজেন্টেশন প্রিন্ট করে আনবা, যেটা প্রেজেন্ট করবা আমাকে দিবা, 1 পেজে 4টা করে স্লাইড, বোথ সাইড প্রিন্ট করে দিবা প্রেজেন্টেশনটা 1 কপি, আর একটা হচ্ছে পেপার, তাহলে আমার মার্ক দিতেও সুবিধা হইতো। আর একটা হচ্ছে তোমাদের পেপার, পেপার মানে এই না যে পেপার এইটা, এটা হচ্ছে রিপোর্ট না দিয়ে আমি তোমাদের পেপার জাস্ট শেখানোর জন্য আমি এটা দিছি, ঠিক আছে। জি তো স্যার। কিন্তু বুঝছো, কিছু বুঝছো শিখলাম। তো, তোমাদের কিন্তু আমি পুরো রিসার্চ ব্যাপারটার সাথে ইন্ট্রোডিউস করাই দিছি এই ল্যাবে, জি স্যার। তোমরা মোটামুটি এভরিথিং জানছো, যেটা এতদিন ল্যাব করেও হয়তো জানোনি। এটা ছিল আমার উদ্দেশ্য, আর কিছুই ছিল না। এই দিয়ে আমি পেপার করব ব্যাপারটা কিন্তু এরকম না। আমার এই টাইপের রিসার্চ ইন্টারেস্টও না, তোমাদের রিজিওনাল ল্যাব নিতে বলছে বলে আমি নিচ্ছি। এই জিনিস আমি করি না, আমার ওই রিসার্চ গেটে যেও দেখতে পারবে। যাই হোক, তো হচ্ছে এই হচ্ছে ব্যাপার। তো
দেখো তোমরা যদি একটা ড্রাফট অ্যাটলিস্ট দিতে পারো, ওই দিন হয়তো আমি মার্ক দিব না, তোমাদের প্রেজেন্টেশনে কমেন্ট দিয়ে ওটার উপরেও একটা কমেন্ট দিলাম। জি স্যার। এই নাহিদ দাও, চেষ্টা করো, হবে। এখনো তো সময়, এখন তোমাদের জি তো স্যার। কাজ সব হয়ে গেছে, তোমাদের কাজ তো এমডি কি নাম তোমার? এখানে শুধু এমডি দেখাচ্ছে। স্যার মাইনুদ্দিন। মাইনুদ্দিন, আচ্ছা মাইনুদ্দিন, এই তোমার তো কাজ হয়েই গেছে, তুমি শুধু এখন লিখবা, তোমার তো কাজ হয়ে গেছে, আর অন্য জিনিস দিতে হবে না বাবা, এর জন্য আমি কোনো মার্ক কাটবো না। এইটুকু হচ্ছে মেইন কাজ, এইটুকু তুমি ভালো করে লিখতে পারলেই হয়ে যাবে। এখন এক্সট্রা কিছু দিতে পারলে দিবা, নইলে অ্যানালাইসিস সেকশনে কিছু থাকবেই না বেশি কিছু। জি ঠিক আছে স্যার। হ্যাঁ, স্যার আর কোনো বলতেছি কোশ্চেন যে থাকলে আমরা বলো। যে ড্রাফটটা দেবো জমা আপনাকে, এটা কি স্যার প্রিন্ট করে দেবো আপনাকে? হ্যাঁ হ্যাঁ, প্রিন্ট করে দিবা, এক কপি করে তো বাবা, 5টা গ্রুপ, আমার 10টা জিনিস থাকবে আমার কাছে, এই একটা জি স্যার। প্রেজেন্টেশনের কপি বোথ সাইড দিলেও হবে, দাও বাবা দাও। আমার সিঙ্গেল আচ্ছা সাইড দেওয়া লাগবে না, ঠিক আছে? বোথ সাইড না না না। খরচ বাঁচায় একটা প্রিন্ট করে দাও। ওকে স্যার। সাদা কালো দিলেই হবে, কালার প্রিন্টও লাগবে না, উহ, অসুবিধা নেই, ঠিক আছে? একেই বলে সেভ। জি স্যার। আর ফাইনাল তো তোমরা দিবাই, পিডিএফ লস। সাবমিট করলেই হচ্ছে। স্যার আরেকটু যদি, স্যার আমরা তো স্যার 3টা সিটির মধ্যে একটা সিটিতে কুইজ দেবো, এমনিতে কি স্যার ল্যাবের জন্য কোনো আলাদা কুইজ হবে স্যার? হ্যাঁ, ল্যাবের জন্য একটা বললাম তো, ওইটাই তো বলে দিলাম, ল্যাবের জন্য 10 মিনিট জাস্ট টাইম। তোমাদের যা যা কোশ্চেন আমি বলছি এগুলোর থেকেই হবে, একটু আগে যা যা বললাম এই টাইপের জিনিসপত্রই দিব। ওকে স্যার। আমি তো কিছুই যা স্যার যা বলছি, মার্কটা যদি একটু ডিস্ট্রিবিউশন করে দিতেন স্যার। মার্ক ডিস্ট্রিবিউশন সিটি তো জানো, 10 10 10, জি বেস টু স্যার। কাউন্ট হবে একসাথেই। আমি 2 পেজ কোশ্চেন, মাত্র 2 পেজ প্রিন্টেড কপি, বড় ভাইদের কাছে শুনে দেখো, আমি দিছিলাম গতবার। প্রিন্টেড কপি 2 পেজের মধ্যে 3টা সিটি, ঠিক আছে? ওর মধ্যেই লিখে দিয়ে দিবা ছোট করে, এই। আর হচ্ছে ওটাই তিনটা পার্ট থাকবে, তোমরা চাইলে 2 পার্টও অ্যাটেন্ড করতে পারো যদি কনফিডেন্ট থাকো, কারণ 2টার বেস 2 আর কি কাউন্ট হবে, ঠিক আছে? তো একটাই যদি জিরো পাও অসুবিধা নেই, ঠিক আছে? ওই 3টা স্লাইড থেকেই যা থাকবে, তাই বলে 3টা স্লাইড থেকে 3 পার্ট এরকম না কিন্তু, সব মিক্স, মানে 3টাই করতে হবে। এই গেল। আর কুইজ হচ্ছে 10 মার্ক বা 20 মার্ক যেটাই হোক, 10 মিনিট টাইম, ছোট ছোট কোশ্চেন যেগুলো বললাম এরকমই। তো যারা ল্যাব করছো তারা সবই পারবা। নেক্সট হচ্ছে আর কি হবে, আর একটা প্রেজেন্টেশন হবে, প্রেজেন্টেশনের সাথে প্রেজেন্টেশন টাইম 10 মিনিট, তোমরা প্রিপারেশন নিয়ে আসবা, এসে বলে মানে 10 মিনিট তো খাতায় দাগ কি বলে টানতেই যে লাগে আমার। দেখা হবে মাঠে, এরকম না, আমি কি করবো মানে বলো আগের তো ভাই? প্রিপারেশন নিয়ে আসতে হবে, যে জায়গায় যে খেলে দিব এরকম না, মানে আগের তো প্রিপারেশন নিয়ে এসে যাতে 10 মিনিটের মধ্যে শেষ করতে পারো, ঠিক আছে? 10 মিনিটের মধ্যে যে কয়জন মেম্বার দশ আছে মিনিট সবাই তোমার দাগ যেয়ে শেষ টানতেই করবা, লাগে। এভাবে প্রিপারেশন নিয়ে আসবা। নিয়ে এসে আমাকে একটা প্রেজেন্টেশনের কপি প্রিন্ট করে দিবা, আর একটা ইয়া দিবা, এই হচ্ছে তোমাদের কাজ। তোমাদের ইয়া শুরু হবে 9টা থেকে আমি সিটি নিব 20 মিনিট, আর ওইটা হয়তো 10 মিনিট, এরকম 20 বা 20 30 মিনিট, এই 1 ঘন্টার মধ্যে সিটি আর কুইজ ক্লোজ, বাকি টাইম প্রেজেন্টেশন, একসাথে সব ময়রা ফেলা। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। জি স্যার। এই বুঝো। ওকে, আর কারোর কোনো কোয়েরি থাকলে বলো। আছে মমিনের। স্যার এক্সাম 9টা থেকে না দিয়ে কি একটু পিছানো যায় স্যার, 10টা বা একটু পরে? 10টায়, 10টায় দিবা? তাই জি 10টায় দিলে আমি একটু হিসাব করে নিই, 10টা থেকে ধরো 11টা ধরলাম এক্সামের জন্য, 11টা। আর তোমাদের কয়টা গ্রুপ যেন? তোমাদের 5টা? স্যার 5টা গ্রুপ। জি স্যার। 5টা যদি 10 মিনিট হয়, 50 মিনিট। আর হচ্ছে ফিডব্যাক আরো ধরো 5 10 মিনিট করে, 2 ঘন্টা। 11টা, 10টা থেকে 11টা, 12টা, একটা। হ্যাঁ, নেওয়া যায় 10টা থেকে, কিন্তু 10টা মানে কিন্তু 10টা, 10টা ঠিক মানে আছে? তারপরে জি 9:30 স্যার। পৌঁছাতে হবে। হ্যাঁ বুঝতে পারছি স্যার। কোনো লেট নাই, 10টা মানে 10টা, তাহলে শেষ। ঠিক আছে? আর আর কোনো কোয়েরি? আর কারো কোনো প্রশ্ন? নাইট? জি স্যার।
ঠিক আছে স্যার maybe তাহলে, আর কারণ নাই স্যার। হ্যাঁ হ্যাঁ তোমরা কাজ করো, ঠিক আছে, এইসব না করে। আর সিটির সিলেবাস অনেক আগে বলে আসছি, তো তোমরা যারা পড়ে রাখোনি তাদের জন্য শুভকামনা, একটা দিন time নিয়ে কি করলো রে ভাই? এই আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ তার হ্যাঁ মানে মারা welcome. খাওয়ার জন্য শুভকামনা দিল। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে শনিবারে। जी सर। लाडले লাডলে রে বোকা। এই ওটা আগে আপলোড কর ভাই। আপলোড